হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 6-এর ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টারের বাকি অংশটা পড়ে নেব। লাস্ট ভিডিওতে ভারত উপমহাদেশের আদিম মানুষ এবং তাদের যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন এর কিছুটা অংশ আমরা পড়েছিলাম। তার মধ্যে এর থেকে কীভাবে মানুষের বিবর্তন ঘটলো, মানুষের যে বিভিন্ন আদিম মানুষের যে বিভিন্ন ভাগ, সেগুলো পাথরের যুগের বিভিন্ন ভাগের মধ্যে আমরা শুধুমাত্র একটা যুগের ভাগ পড়েছি। এছাড়া ভীমবেটকা গুহা, টেরো এগুলো আমরা পড়ে নিয়েছিলাম। আর পাথরের যুগের মধ্যে থেকে আমরা নতুন পাথরের যুগ পড়ে নিয়েছিলাম। আজকে আমরা তাহলে শুরু করব মাঝের পাথরের যুগ থেকে। তাহলে দেরি না করে শুরু করা যাক। আর আগের দিনের ভিডিও নিয়ে যদি কনফিউশন থাকে, কোনো ডাউট থাকে, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে আমরা আমাদের লেসন শুরু করি। উপমহাদেশে মাঝের পাথরের যুগ। এই মাঝের পাথরের যুগে কি হয়, আগের থেকে হাতিয়ারগুলো অনেক ছোট আর হালকা ধারালো হয়। আর এই সময় শিকার করা আর বনের ফলমূল শিকার করার সাথে সাথে বনের ফলমূল জোগাড় করা, মানে পাশাপাশি এই দুটো কাজ করেই তারা নিজেদের পেট ভরাতো। এর সাথে সাথে তারা কিছু পশুপালনও করে। এছাড়া অর্থাৎ তারা এতদিন পশুকে শিকার করে খেত, এখন থেকে তারা পশুকে শিকার করার সাথে সাথে পশু পালনও শুরু করে। এই সময় তারা নিজেরা ছোট ছোট বসতি স্থাপন করতে পারে। আর এই সময়টি ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর। এই সময় কি হয়, আবহাওয়াও ধীরে ধীরে গরম হতে থাকে। আবহাওয়া ধীরে ধীরে গরম হওয়ার ফলে সেটা মানুষের থাকার পক্ষে খুব উপযোগী হয়ে ওঠে। মানুষ ভালোভাবে থাকতে পারে। ঠান্ডার যেহেতু কম লাগে, তাদের থাকার পক্ষে সেই পরিবেশ ভীষণভাবে উপযোগী হয়ে ওঠে। এই মাঝের পাথরের যুগে ছোট হাতিয়ারগুলোকে তারা ডালের সঙ্গে জুড়ে নিত, মানে হাতল ধরনের তৈরি করে নিত, ফলে তাদের হাতিয়ার ধরতে সুবিধা হতো। উত্তরপ্রদেশের মহাদাহ, মধ্যপ্রদেশের আদমগড় প্রভৃতি অঞ্চলে ওই যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে। এছাড়া উত্তরপ্রদেশের সরাইনগর রাইতে আসলে বিভিন্ন যে প্রত্নক্ষেত্রগুলো ছিল, সেই বিভিন্ন প্রত্নক্ষেত্রগুলো থেকে বিভিন্ন রকম প্রত্নতাত্ত্বিক জিনিস, অর্থাৎ পুরনো জিনিস পাওয়া গেছে। তো সেগুলো থেকে কি করা হয়, সেগুলো থেকে তারা কীরকম অস্ত্র বানাতো সেগুলো বোঝা যায়। আবার সব জায়গার অস্ত্র কিন্তু একরকম ছিল না, বা সব জায়গার মানুষের জীবনযাপন একরকম ছিল না। মানে এক মাঝের পাথরের যুগের মধ্যেই বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে বিভিন্ন রকম জীবনযাপনের ছবি উঠে আসে। সেরকমই একটা প্রত্নক্ষেত্র ছিল উত্তরপ্রদেশের সরাইনগর রাইতে, যেদিকে দুদিকে ধারালো ছুরি পাওয়া গেছে। তাছাড়া হাড়ের তৈরি তীরের ফলাও পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন পশুর হাড় সেখানে রয়েছে। পশুর মাংস ঝলসানোর জন্য আগুনের ব্যবহার করা হতো। ভেড়া, ছাগল জাতীয় পশুর হাড় সেখানে পাওয়া যায়নি। তার থেকে মনে করা হয় যে এখানকার আদিম মানুষ, মানে সরাইনগর রাইতের আদিম মানুষ তখনই শিকারী ছিল। তারা জাঁতার মতো একটা কিছু ব্যবহার করতো, যেখানে তারা শস্যকে গুঁড়ো করে নিত। তো শস্যকে গুঁড়ো করলেও সেই সময় কিন্তু শস্যকে তারা তখন উৎপাদন করতে শেখেনি। তারা বন থেকে শস্য নিয়ে আসতো এবং সেগুলিকে তারা গুঁড়ো করে নিত। এছাড়াও ওই প্রত্নক্ষেত্র থেকে বিভিন্ন সমাধি পাওয়া গেছে, কঙ্কাল পাওয়া গেছে, মহাদেবতেও সমাধি পাওয়া গেছে। তবে সেখানকার কঙ্কালগুলো থেকে বোঝা যায় যে সেখানকার মানুষেরা খুব অল্প বয়সে মারা গেছিল। আরেকটি প্রত্নক্ষেত্র যেটি নর্মদা উপত্যকার আদমগড়ে, সেটা 8,000 পুরনো বন্য পশুর হাড় পাওয়া গেছে। পাশাপাশি সেখানে গবাদি পশু, কুকুরের হাড়ও পাওয়া গেছে। কিন্তু সেখানকার গবাদি পশু, কুকুরের যেসব হাড় পাওয়া গেছে না, সেগুলোর মধ্যে কোনো আঘাতের চিহ্ন নেই। তো এর থেকে মনে করা হয় যে তাদেরকে মেরে ফেলা হয়নি, অর্থাৎ তাদেরকে আঘাত করা হয়নি। অর্থাৎ এর থেকে বোঝা যায় ওইখানকার মানুষজন কিছু কিছু পশুপালন করতে শিখেছিল। তবে তারাও কিন্তু শিকার করত। পশুপালন করার ফলে এই সময় তারা প্রচুর পরিমাণে দুগ্ধ জাতীয় খাদ্য, অর্থাৎ দুধ আরও অন্যান্য খাবার বেশি পরিমাণে পেতে থাকেন। ফলে সেগুলো রাখার জন্য দরকার হতো পাত্র। এই পাত্রের যে দরকার, এর থেকেই তারা মাটির পাত্র বানাতে শুরু করে। প্রথম দিকে যে কুমোরের চাকা, সেই কুমোরের চাকা দিয়ে তারা মাটির পাত্র বানাতো না। তারা মাটির পাত্র বানাতো
কোনো একটা স্ট্রাকচার তৈরি করে নিত ঝুড়ির মতো, তার উপরে মাটি লেপে তারা মাটির পাত্র বানাতো। এবার আসি উপমহাদেশে নতুন পাথরের যুগ। এই নতুন পাথরের যুগে মানুষের হাতিয়ারগুলো আরও হালকা ধারালো করতে পেরেছিল। এই সময় মানুষ নানা রকম হাতিয়ারের সাহায্যে কৃষিকাজ শুরু করে, সাথে সাথে তারা পশুপালন করত। এছাড়া কৃষিকাজের প্রয়োজনে আগেই বললাম মাটির পাত্র বানাতে থাকে, এবং এইসব মাটির পাত্র আরও উন্নত হয়েছিল। এই যে নতুন পাথরের যুগ, এই নতুন পাথরের যুগ নানান দিক থেকে নতুন ছিল, মানে অনেক কিছু তাদের নতুন নতুনভাবে তারা করতে পেরেছিল। নতুন পাথরের যুগে নতুনভাবে তো পাথরের হাতিয়ার তৈরি করতে পেরেছিল, তার সাথে আরও অনেক কিছু নতুন হয়েছিল। এই সময় ছেলেরা দল বেঁধে শিকার করতে যেত, আর যখন ছেলেরা দল বেঁধে শিকার করতে যেত তখন মেয়েরা বাড়িতে থাকতো, তো ঘরে থাকতো, তাদের ছেলে মেয়েদের সামলাতো, ফলমূল জোগাড় করতো। তো এই ফলমূল জোগাড় করতে করতেই একসময় মেয়েরা দেখতে পায় যে পড়ে থাকা বীজ থেকে চারা গাছ হচ্ছে। সেই চারা গাছই ধীরে ধীরে বড় হয়ে আবার তাদের ফল দিচ্ছে। তো তারা বুঝতে পারে যে কিভাবে বীজ থেকে চারা গাছ হয়। ঠিক এরপরেই মানুষ কি শুরু করে, কৃষিকাজ শুরু করে। মানুষের কৃষিকাজ ছিল এইভাবে, কৃষিকাজ শেখা ছিল এরকমভাবেই। তো কৃষিকাজ শুরু হওয়ার পরে তারা খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়ে যায়। তো তখন আর তাদেরকে খাদ্য জোগাড় করার জন্য নানান জায়গায় ঘুরতে হয় না, মানে তাদেরকে আর যাযাবরের মতো ঘুরে বেড়াতে হতো না। যেহেতু যাযাবরের মতো ঘুরে বেড়াতে হতো না, তারা তাদের নির্দিষ্ট একটা জায়গায় খাদ্য উৎপাদন করতে পারছিল, সেই সময় তারা তাই স্থায়ী বসতি স্থাপন করতে শুরু করে। স্থায়ী বসতি স্থাপন করা অর্থাৎ যেখানে তারা চাষ করতো সেখানে তারা বাস করতে শুরু করে, অর্থাৎ চাষবাস করতে শুরু করে। কথাতেই আছে চাষবাস করা, তো চাষের সঙ্গে বাস করা। এই যে নতুন পাথরের যুগ তাদেরকে তাহলে আরেকটা নতুন কি এনে দিয়েছিল, নতুন বসতি এনে দিয়েছিল। তারা ক্ষেতের পাশে তাদের বসতি স্থাপন করত। শিকার ও পশুপালনের জন্য মানুষকে নানা জায়গায় যে ঘুরে বেড়াতে হতো, এই খাদ্য উৎপাদন করার পর থেকে তাদের সেই প্রয়োজন ফুরিয়ে যায়, ফলে তারা যাযাবর জীবন থেকে ধীরে ধীরে স্থায়ী বসতি স্থাপন করতে শুরু করে, ফলে চাষবাস ও পশুপালনও আরও সহজ হয়ে যায়। এছাড়াও চাষের ফলে অঢেল খড় পাওয়া যেত, বিচালি পাওয়া যেত, যা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার হতো, ফলে গবাদি পশুর যে পশুপালন তাদের করা সেটাও অনেক বেড়ে যায় আগের তুলনায়। এই নতুন পাথরের যুগে আরেকটা নতুন কি হয়, সেটা হচ্ছে গিয়ে তাদের সমাজ জীবনে অনেক পরিবর্তন আসে। কীরকম পরিবর্তন আসে, আগে যখন তারা গুহায় জীবন কাটাতো, যাযাবর জীবন কাটাতো, তখন দেখা যেত তারা যেটা শিকার করে আনতো বা তারা যেটা জোগাড় করে আনতো সেটা সবাই মিলে ভাগ করে খেত। মানে সমাজ ছিল তখন অনেক সহজ। কিন্তু পরে যখন তারা কৃষিকাজ করতে শিখলো তখন কিন্তু সেইটা আর রইল না, মানে যে একজন যদি কাজ করতো সবাই সেটা সমান ভাগে ভাগ করে কিন্তু খেত না, ফলে সমাজের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হতে শুরু করলো। সমাজে জমি আর ফসলের সমান ভাগাভাগি হতো না। এছাড়াও কী হতো, কৃষিতে অনেক বাড়তি ফসল ফলতো, মানে যে ফসল ফলতো সেটাকেও একজন যদি চাষ করে সেটা সে একা খেয়ে শেষ করতে পারবে না, ফলে সবার কৃষিকাজ করার প্রয়োজন হতো না। কিছু মানুষ তখন কৃষিতে প্রয়োজনীয় যেসব হাতিয়ার বা যেসব যন্ত্র ব্যবহার করা হয় সেসব বানানোর কাজে লেগে পড়লো। সেই রকম ফলে একটা কারিগরি শ্রেণীর সৃষ্টি হলো। ফলে সমাজের দেখো একটা করে যে পেশা তারও ভেদাভেদ আস্তে আস্তে সৃষ্টি হয় কৃষিকাজ শুরু হওয়ার পর থেকে। কারণ কৃষিকাজে বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন হতো, সেই সব যন্ত্রপাতি পাথর দিয়ে কাঠ দিয়ে তৈরি করতে থাকে এক শ্রেণীর কারিগররা। ফলে আদিম সমাজ ক্রমশ জটিল হতে থাকে এবং তার সাথে উন্নতিও করতে থাকে। এভাবেই আদিম সমাজ থেকে মানুষ আস্তে আস্তে সভ্যতার দিকে এগোতে থাকে। এবার একটা প্রশ্ন আসতেই পারে, পৃথিবীতে যে সময় আদিম মানুষ ছিল বা যেই সময় আদিম মানুষ ছিল না, মানে তারও আগের সময় আরও অনেক জীবজন্তু ছিল, আরও ভয়ঙ্কর শক্তিশালী জীবজন্তু ছিল, তাহলে তারা কেন নেই বা মানুষ কেন রয়ে গেল, তারা কেন রয়ে গেল না? এর অন্যতম একটা সবথেকে ভালো উত্তর যেটা, সেটা হচ্ছে বুদ্ধি। মানুষ তার বুদ্ধিকে কাজে লাগাতে পেরেছিল, মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পেরেছিল।
অর্থাৎ মানুষের যে সংস্কৃতি সে সেটাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পেরেছিল। সংস্কৃতি বলছে না তো নাচ গান ইত্যাদিকে বোঝায় না, সংস্কৃতি বলতে এক একটা অঞ্চলের যে বিশেষত্ব সেটাকেও বোঝায়। মানে সেই সময় মানুষ যে পাথরের হাতিয়ার তৈরি করতো সেটা সেই সময়কার সংস্কৃতি। তো মানুষ তার বুদ্ধি দিয়ে তার সংস্কৃতি দিয়ে নিজেকে টিকিয়ে রাখতে পেরেছিল। মানে একটা সময় পৃথিবীতে না খুব ঠান্ডা পড়েছিল, যেটাকে বলা হয় তুষার যুগ। তো তুষার যুগের এই যে পরিবর্তিত প্রকৃতি এর সঙ্গে যারা মার নিতে পারেনি তারা কী হলো, বিলুপ্ত হয়ে গেল। কিন্তু মানুষ তার বুদ্ধি দিয়ে নিজেকে টিকিয়ে রাখতে পেরেছিল। মানুষ শীতের সময় পশুর ছালকে গায়ে জড়াতো ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য, কখনো গাছের ছালকে গায়ে জড়াতো ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য। এইভাবে মানুষ নিজের বুদ্ধি দিয়ে নিজেকে টিকিয়ে রাখতে পেরেছিল। এইভাবেই মানুষ নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে বিভিন্ন পরিবর্তিত প্রাকৃতিক পরিবেশ, শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুর সাথে মানিয়ে নিয়ে নিজেকে ধরে রাখতে পেরেছে বা নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে। ফলে অন্যান্য পশুরা বা অন্যান্য শক্তিশালী প্রাণীরা বিলুপ্ত হয়ে গেলেও মানুষ টিকে গেছে। এইভাবেই মানুষ নিজের বুদ্ধি দিয়ে নিজেকে আরও উন্নত করতে থাকে এবং ধীরে ধীরে মানুষ সভ্যতার দিকে এগোয়। অর্থাৎ আদিম যুগের ইতিহাস থেকে মানুষ বিভিন্ন সভ্যতার দিকে এগোয় এবং আরও উন্নত হতে থাকে। ধীরে ধীরে মানুষ আদিম মানুষ থেকে সভ্যতা স্থাপন করে, তার থেকে আজকের এই আধুনিক মানুষ পরিণত হয়। এই যে লম্বা জার্নি, সেটা আবারও বলছি, একদিন বা দুদিন বা কয়েক বছরে হয়নি, লক্ষ লক্ষ বছর ধরে মানুষের এই তার বুদ্ধির প্রমাণ করতে করতে মানুষ আধুনিক হয়েছে এবং মানুষ নিজেকে টিকিয়ে রাখতে পেরেছে। তাহলে এই গেল আমাদের দ্বিতীয় অধ্যায়। আদিম মানুষের থেকে মানুষ কীভাবে স্থায়ী বসতি স্থাপন করলো সেগুলো আমরা জানলাম, সেগুলো খুব বিস্তারিতভাবে আমরা জানলাম। এখানে যদি কোনো তোমাদের ডাউট থেকে থাকে কমেন্টে জানিও। আর যেটা আগের দিনও বলেছিলাম যে তোমাদের পরীক্ষার আগে আমি চেষ্টা করবো সাজেশন করার। তো তোমরা আমাকে জানাবে যে তোমরা কোন স্কুলে পড়ো আর কোন স্কুল থেকে ঠিক কোন চ্যাপ্টারগুলো পরীক্ষায় হচ্ছে সেগুলো আমাকে জানাবে। সেখান থেকে আমি সাজেশন করে দেব। আর পড়ানো যদি ভালো লাগে নিশ্চয়ই বলো, কোনো ডাউট থাকলে বলো। আর পরের দিনকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব। আজকের মতো এখানেই রইল। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর মন দিয়ে পড়াশুনো করো। আর ইতিহাসকে আস্তে আস্তে ভুলে যাও। ইতিহাস পড়তে পারলে খুব সোজা। তাহলে আজকে সবাইকে টাটা, গুড বাই।